গুড আফটারনুন। আজ রবিবার মানে তোমাদের সঙ্গে আমার বেশ কিছুটা সময় কাটে। সানডে আমাকে জানতে পারবে, তোমরা আমাকে কিছুটা হলেও জানতে পারো। আমি কিছু কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে। তো আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকেন, তোমাদের সঙ্গেও আছেন হয়তো, বাবা মা ছাড়াও। বাবা মা তো থাকেনি, বাবা মা ছাড়াও এমন কয়েকজন মানুষ থাকেন যাদের অবদান কিন্তু তুমি শেষ করতে পারবে না বলে। আজ আমার অনেক বছর হয়ে গেল আমি সেই আমার পড়াশোনার জীবন কাটিয়ে এসেছি। সেই সময়কার কিছু মানুষের অবদান আমার জীবনে বিরাটভাবে ছুঁয়ে আছে। এতদিন হয়ে গেল কিন্তু সেই মানুষগুলো অমলিন হয়ে রয়ে গেছে আমার জীবনে। বাবা মা তো আছেনই, বাবা মা ছাড়াও আমি যখন বলি, তোমাদের একটা গল্পের মতনই বলি। আমরা যখন পড়াশোনা করেছি, আমরা সরকারি স্কুলেই আমি পড়াশোনা করেছি। পাশাপাশি 3টে স্কুল ছিল। আমার বাড়ি হচ্ছে নকুণ্ডা গ্রাম, এটা তোমাদের গোঘাট থানার অন্তর্গত। এটা বললে বুঝতে পারবে, গ্রামের নাম তোমরা হয়তো নাও জানতে পারো। গোঘাট থানার অন্তর্গত, আরামবাগ থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা ভেতর দিয়ে যেতে হবে। ওখানে 3টে পাশাপাশি স্কুল ছিল, একটা প্রাইমারি স্কুল, একটা গার্লস স্কুল, একটা হাই স্কুল। প্রাইমারি স্কুলটা খুব ছোট, আমি খুব ছোট ছিলাম, তাই প্রাইমারি স্কুলের ইতিহাস মানে শুধু খেলাধুলা। প্রাইমারি স্কুলে আমরা যে বিরাট পড়াশোনা করেছি, বা তোমাদের মতো এত চাপ, এইটা তো আমাদের ছিলই না। এই এত কম্পিটিশনও ছিল না, আমাদের ভেতরে তৈরিই হয়নি যে ওকে টপকাবো, একে টপকাবো। ওরে বাবারে, প্রাইমারি স্কুল আমাদের বেশ সুন্দরই কেটেছে খেলাধুলার মধ্যে দিয়ে। অর্ধেক দিন ক্লাস করতাম না, খেলতে চলে যেতাম, বন্ধুরা গিয়ে খুঁজে আনতো। এইরকমও দিন গেছে, বন্ধুরা ডাকতে গেছে, আমরা লুকিয়ে পড়েছি, খুঁজে পাইনি। আবার স্যার নিজে গেছেন ছড়ি হাতে নিয়ে। সেই সব দিন একটা অন্যরকম কেটেছে। এরপর যখন একটু বড় হলাম, গার্লস স্কুলে উঠলাম। গার্লস স্কুলে ম্যাডামদের সান্নিধ্য, ম্যাডামরা একটু টাফই হন, আমি নিজে ম্যাডাম জানি। ম্যাডামরা একটু টাফ হন, তো আমাদের ক্ষেত্রেও সেরকমই ছিল। ডলিদি বলে একজন দিদি ছিলেন আমাদের, হিস্ট্রি ম্যাডাম। এই ডলিদি এমন একজন মানুষ ছিলেন, এই ডলিদির স্টাইল, ডলিদির পড়ানোর ধরন, এই সব নিয়ে কিন্তু আমি ইতিহাসকে ভালোবাসতে শিখেছিলাম। আমার জীবনে এই মানুষটা কিন্তু একটা ছাপ রেখে গেছে। এত টাফ, ডলিদি প্রচণ্ড টাফ ছিলেন। উনি ক্লাসে আসতেই একদম সাইলেন্স হয়ে যেত গোটা ক্লাস। ওনার পড়ার ধরন কীরকম ছিল জানো? একটা টপিকের ওপর উনি বুঝিয়ে দিতেন ওনার মতো করে, বই ছাড়া উনি বোঝাতেন। আমরা হাঁ করে শুনতাম। ম্যাডাম বোঝাতেন, বোঝানোর পরই জাস্ট 5-7 মিনিট দিতেন, বলতেন একবার চোখটা বুলিয়ে নাও, আমাকে পড়া বলো। পড়া বলতাম, আমি পড়া বলতাম। অনেকেই বলতো, আবার অনেকেই পারতো না। আমি কিন্তু রেগুলার পড়া বলতাম ইতিহাস। অন্যান্য ক্লাসে বাঙ্ক করি বা অন্যান্য ক্লাস পড়া না করি, এই ইতিহাস ক্লাসের পড়াটা আমি রোজ দিতাম। আর এই পড়া দেওয়ার প্রতিদানে আমি কি শুনতাম জানো? আমাকে ম্যাডাম প্রত্যেক দিন এসেই আগে বলতেন, একটা কমিটমেন্ট দিয়ে দিতেন, দিয়ে বলতেন ঠিক আছে, পড়া ভালো হয়েছে, পড়ার মতো করেছো, কিন্তু বলি তোমাদের, প্রথমেই বলতেন বিশ্ব পাকা, তোর মতো বিশ্ব পাকা আর একটাও নেই ক্লাসে। অথচ ক্লাসে ম্যাডাম পড়া বোঝানোর পরে প্রথম যে স্টুডেন্ট পড়া দিত সেটা ছিলাম আমি, ইতিহাস। এই ম্যাডাম পরবর্তীকালে যখন আমি গার্লস স্কুল থেকে হাই স্কুল থেকে যখন আমি আরামবাগ গার্লসে ভর্তি হলাম 11-12 জন্যে, এই ম্যাডাম আরামবাগ থেকে আসতেন প্রত্যেক দিন। ওই স্কুল টাইমে আসতেন আর আমি টিউশন করে বাড়ি ফিরতাম, তখন রোজ ক্লাস করতাম না। প্রত্যেক দিন ম্যাডাম আমার জন্য
জায়গা রেখে আসতো। গৌরহাটির মোড়ে ম্যাডাম চাপতেন, গৌরহাটির মোড়ে আমাদের বাস ছাড়তো, ওখান থেকে একটা সিট রেখে আসতেন। আমি অবাক হয়ে যেতাম, যে মানুষটা আমাকে ওই কথাটা, ওই কমপ্লিমেন্ট দিতেন, বিশ্ব পাকা, তোর মতো পাকা মেয়ে আর একটাও নেই, সেই মানুষটা কিন্তু আমার জন্য সিট রেখে আসতেন। আমি বসবো, আমি স্ট্যান্ডে উঠতাম, সিট পেতাম না, আর আমাদের গাড়ি কম ছিল, প্রচুর ভিড় হতো, প্রচুর মানে প্রচুর, ঝুলে ঝুলে মানে ওর কন্ট্রাক্টর ভাড়া তো নেওয়া দূরের কথা, যে যার নামলে কন্ট্রাক্টর টাকা নেবে, পুরো ঝুলে ঝুলে যেতে আসতে হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাডাম সিট রাখতেন। এই মানুষটা আজ আর নেই পৃথিবীতে, কিন্তু মানুষটাকে দেখেই, মানুষটার স্টাইল দেখে, মানুষটার পড়ানো দেখে আমি কিন্তু অনুপ্রাণিত হয়েছিলাম, ইতিহাসকে ভালোবেসেছিলাম। এই একজন মানুষ। এরপর আমরা হাই স্কুলে উঠলাম। আমি হাই স্কুলে উঠে স্যারেদের সঙ্গে একটা এত সুন্দর বন্ডিং তৈরি হলো, যেটা কিন্তু আমাদের ম্যাডামদের সঙ্গে তৈরি হয়নি। দু একজন স্যার বাদ দিয়ে, দু একজন স্যারকে প্রচণ্ড ভয় পেতাম, আর সেই দুজন স্যার বাদ দিয়ে প্রত্যেক স্যারের সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হলো। স্যারেদেরকে ভালোবেসে আমরা পড়াশোনা করতাম। আমাদের নিজেদের প্রয়োজন আমরা কখনো বুঝিনি, আমাদের পড়তে হবে, আমাদের ভালো রেজাল্ট করতে হবে, এই প্রয়োজন আমরা বুঝিনি। স্যারেরা পড়াচ্ছেন, স্যারেদেরকে ভালোবাসছি, স্যার পড়া ধরলে না বলতে পারলে প্রেস্টিজ থাকবে না, স্যারেদেরকে ভালোবেসে আমরা পড়াশোনা করতাম, তার পড়াশোনা করতাম। কোনো কম্পিটিশন নয়, কোনো কিচ্ছু নয়, স্যারের কাছে পড়া বলতে হবে, স্যার বুঝিয়ে দিয়ে গেছেন, সেই পড়াটা স্যারের কাছে না বললে ইমেজ থাকবে না। এরকম একটা সম্পর্ক তৈরি হলো স্যারেদের সঙ্গে। আমার বাংলা স্যার প্রথম ছিলেন হারাধনবাবু, প্রচণ্ড টাফ। ওই যে বললাম দু একজন স্যার বাদ দিয়ে, এই হারাধনবাবু সেই রকম টাফ দলের একজন ছিলেন। হারাধনবাবু প্রত্যেকটা কবিতা, তোমাদেরকে বলি, তোমাদের যেমন এখন আছে অভিষেক কাব্যগ্রন্থের অভিষেক কবিতাটা, আমাদের সময় ছিল বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ। কীরকম হাডি বলো কবিতাগুলো, এগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হতো, মুখস্থ করে সেই মুখস্থ স্যারকে বলতে হতো। না বলতে পারলে তোমার ভাগ্যে যে কি দুঃখ আছে। আর ছড়ির যে আঘাত, একটা ছড়ি বসতো, একদম দাগ তুলে নিয়ে তারপরে ছড়ি চামড়া থেকে উঠত। আর স্যার পান খেতেন, একদম মুহুর্মুহু মুখ নড়তো, ফজ ফজ করে আওয়াজ হতো। তো কিছুতেই স্যারের কাছে গিয়ে পড়া বলতে যেতে চাইতাম না। কেন? স্যার যদি কথা বলে মুখ থেকে, তাহলেই স্যারের ওই পানের মানে কি বলবো, ওই ছিটে ফোঁটা তোমার গায়ে এসে লাগবেই। একবার আমি বলেও ছিলাম, অন্যায় করেছিলাম সেই বয়সে, স্যার ভাল লাগে না আপনি এরকম করে পান খেতে খেতে কথা বলে আমাদের সঙ্গে কথা বলেন। পরে পাস করলাম, মাধ্যমিক পাস করলাম, মাধ্যমিক পাস করে বড় হলাম, কলেজে পড়ছি। স্যার সাইকেলে করে আমাদের স্কুলে আসতেন, ভিকদাস পর্যন্ত গাড়িতে আসতেন, তারপরে সাইকেলে করে ভেতর দিকটা যেতেন। তো একদিন স্যারের সঙ্গে দেখা হয়েছে, স্যারকে প্রণাম করছি। স্যার বলছেন, তোর মনে আছে এই কথাটা বলেছিলি? তারপর থেকে কিন্তু আমি ক্লাসে ওরকম করে করে আর খেতাম না, আমি কমিয়ে দিয়েছিলাম। খারাপ লেগেছিল, তখন ছোট ছিলাম তো, বলে দিয়েছি স্যারের মুখের ওপর। কিন্তু যখন স্যার আমাকে উল্টে বললেন তখন খুব খারাপ লেগেছিল। আমি বললাম, না স্যার ভুল করেছি। বললো, না ঠিকই বলেছিস, ওটা তো আমার নেশা, আমি একটু কমিয়েছি। এই একজন মানুষ। এছাড়াও আরেকজন মানুষ ছিলেন আমাদের বাংলা স্যার, পেরুলাল সাহা, পেরুলাল বাবু। এই মানুষগুলো এত সুন্দর বোঝাতেন, আমার যেইটুকু শেখা, যতটুকু শেখা আমি কিন্তু এই মানুষগুলোর কাছ থেকে পেয়েছিলাম। নিঃস্বার্থভাবে স্যারেরা শেখাতেন। আমি কৃতজ্ঞ স্যারেদের কাছে যে এই জিনিসগুলো পেয়েছিলাম বলে আজ আমি তোমাদের সঙ্গে সেরকমই কিছু দিতে পারি। আমি মনে করি
ছাত্রছাত্রী আর শিক্ষকদের মধ্যে দেয়া নেয়ার সম্পর্কটা কিন্তু খুব স্মুথলি হওয়া উচিত। শিক্ষকরা তোমাদের সঙ্গে সেই রকম ব্যবহার করবে যাতে করে তোমরা, এই যে বললাম ইমেজ, আমার স্যারের যদি, আমার রেজাল্ট যদি খারাপ হয় আমার স্যারের ইমেজ খারাপ হবে, বাংলায় এতগুলো স্টার পেতে হবে, বাংলায় এতগুলো লেটার পেতে হবে, যদি লেটার না পায় তাহলে স্যারের মান সম্মান নষ্ট হবে। এই রকম ভালোবাসতাম স্যারেদেরকে, যে আমি যদি রেজাল্ট খারাপ করি স্যারের ইমেজ নষ্ট হবে, স্যারকে বলবে যে তোমার বাংলা ডিপার্টমেন্ট ভালো নয় বা তোমার অঙ্কের ডিপার্টমেন্ট ভালো নয়, এই রকম ভেবে পড়াশোনা করতাম। এই রকম ছিল আমাদের স্যারেদের সাথে সম্পর্ক। এরপর আমরা মাধ্যমিক পাশ করে পরপর বেরিয়ে গেছি। আর একজন আজকে থাক, কারণ স্যারেদের কথা বলতে শুরু করলে তো শেষ করা যাবে না। এরকম অনেক মানুষ ছিলেন, অনেক, রামমোহন বাবু, অচিন্ত বাবু, মোবাইদুল বাবু, শ্যামল বাবু, এইসব মানুষগুলোর কথা বলে শেষ করা যাবে না। এইসব মানুষগুলো, ওই যে বললাম, এইসব মানুষগুলোকে ভালোবেসে আমরা পড়াশোনা করতাম। আমাদেরকে বড় হতে হবে, আমরা চাকরি করব, এই রকম চিন্তা ভাবনা কিন্তু তখন আমাদের ভেতর কাজ করতো না। আর একজন মানুষের কথা না বললে মাধ্যমিক লেভেলে, তারপরের দিনকে আমি মাধ্যমিকের পরের স্যারেদের কথা বলবো। তো এই মাধ্যমিকের লেভেলের আর একজন স্যার ছিলেন আমাদের টিউশনির স্যার, লক্ষ্মীবাবু, লক্ষ্মী ঘোষ। আমি মনে করি আমার মাধ্যমিকে যে এত ভালো রেজাল্ট হয়েছিল সেই সময়ে দাঁড়িয়ে শুধুমাত্র আমার স্যারের জন্য। অঙ্কের স্যার, আমি অঙ্কে প্রচণ্ড ভয় পেতাম। অঙ্কে যতটুকু শিখতাম না শিখতাম আমি ভয়ের চোটে সব ভুল করতাম, এত ভয় পেতাম। ভয় মানুষকে দেখবে কাবু করে দেয়, ভয় শিক্ষাতে আগাতে বা শিখনে বাধা দেয়। এই ভয়টা আমার ওই স্যার কাটিয়েছিলেন। শুধু তিনি অঙ্ক পড়াতেন তা নয়, অঙ্কের সঙ্গে সায়েন্স পড়াতেন, ফিজিক্যাল সায়েন্স বলো, লাইফ সায়েন্স বলো। তারপরেও আমাদের সময় ছিল মেডিজি, ইতিহাস, বাংলা, ভূগোল। একটা সময় সকালে আমাদেরকে টিউশনি করতেন ব্যাচের সঙ্গে, তারপরে স্যার বলতেন যাদের যাদের প্রয়োজন আছে তারা সন্ধেবেলা আমার কাছে আসবে, অন্যান্য বিষয়গুলোও আমি পড়াবো। এত আন্তরিকতার সঙ্গে পড়াতেন, এত জোর করতেন, মারতেন, বকতেন, ভালোবাসতেন। বিরাট একটা সম্পর্ক ছিল স্যারের সঙ্গে। যে বছর আমরা মাধ্যমিক দেব, স্যারের সঙ্গে লাস্ট যে কথাবার্তা, আমরা কাঁদতেই আছি যে স্যারকে আমরা আর পাবো না। এত কাঁদছি যে স্যার আমাদের সঙ্গে আপনার সম্পর্ক, এবার আমরা মাধ্যমিক দিয়ে দেবো, আপনি আর পড়াবেন না, আমরা অন্য জায়গায় পড়াশোনা করব। এরকম মানে এত, সেই মা বাবার থেকে দূরে গেলে ছেলেমেয়েরা হোস্টেলে গেলে যেমন কাঁদে তেমন আমরা কাঁদছি স্যারের কাছ থেকে দূরে যেতে হবে বলে। এইরকম একটা স্যারের সঙ্গে সম্পর্ক ছিল। স্যার সেরকম মারতেন জানো, আমরা পরের দিন স্কুলে এসে দেখাতাম কার কতটা ফুলেছে দেখা। স্যার তৈরি করে দিয়েছিলেন, একদম স্যার হচ্ছে আমাদেরকে তৈরি করে দিয়েছিলেন। আর আমি সবসময় মনে করি স্যারের জন্য আমাদের বাবা মায়ের ভূমিকা পড়াশোনার পিছনে বিরাট একটা কিছু ছিল না, কারণ বাবা মায়েরা প্রচণ্ড ব্যস্ত। প্রথমত বাবা কোনো দিনই পড়াশোনার দিকে সময় দিতেন না। আমার মা ছিলেন যে মানে সারাদিন কাজ করবার পরেও ভোরবেলা তোলা, তারপরে রাত্রিরে বসে বসে উল্কাটা নিয়ে আমাকে সময় দেয়া, এইগুলো আমার মা করেছিলেন। কিন্তু স্যারেদের যে সাহচর্য, স্যারেদের যে ভালোবাসা, শাসন, এইগুলো যদি না পেতাম, এই অঙ্কের স্যারের কথা সত্যি, স্যার আজকে নেই, এই পৃথিবীতে স্যার নেই, চলে গেছে অমৃত লোকে। তো স্যারের অবদান কিন্তু রয়ে গেছে। স্যারের অগণিত ছাত্র ছিল একটা ব্যাচে। তোমরা এখন বলো যে একটা ব্যাচে এতগুলো ছাত্র কি করে স্যার পড়ান? আমরা একসঙ্গে 22-24 জন পড়তাম, গোল হয়ে বসতাম, স্যার মাঝখানটায় বসতেন। একটা এত বড় ছড়ি ছিল, প্রত্যেকটা ওই 22টা স্টুডেন্টকে একসঙ্গে সেম দৃষ্টিতে দেখা, স্যারের আলাদাই একটা ক্যাপাসিটি ছিল।
ওই আমরা আমরা আমি আমি টিউশনি পড়াই, আমি তো মনে করি যে বাবা মানে বেশি স্টুডেন্ট হয়ে যাওয়ার থেকে কম স্টুডেন্ট ভালো, কম স্টুডেন্টে পড়াশোনাটা ভালো হয়, এই হয় সেই হয়। কিন্তু স্যারের কাছে সেই 22-24 জন আমরা পড়তাম, আর 22 জনের প্রতি সমান নজর ছিল স্যারের। কেউ ফার্স্ট গার্ল হতো, কেউ ফার্স্ট বয় ছিল, কেউ বা আবার 32, 25 এরকম রোলেরও ছেলে মেয়ে ছিল। কিন্তু স্যারের নজর ছিল প্রত্যেকের ওপর সমান, যে ভালো পড়াশোনা করে তার ওপরও যতটা, আবার যে মিডিয়াম পড়াশোনা করে তার ওপরও ততটা। স্যারের অবদান প্রচুর, আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার খুব এই মানুষগুলোর মানে এই মানুষগুলোকে কাছে পেতে ইচ্ছা করে, এই মানুষগুলোর পায়ে গিয়ে প্রণাম করতে ইচ্ছা করে, কিন্তু আর সুযোগ নেই, আর দিন নেই। সময় খুব দামি, জানো তো, সময়ের একদম অপব্যবহার করবে না। সময় খুব দামি, সময় চলে গেলে সেই সময় ফিরে আসে না। সময়কে ইউটিলাইজড করতে শেখো, একদম আজকের দিনে দাঁড়িয়ে সময়কে ইউটিলাইজড করো। 24 ঘন্টায় একদিন, তো 24 ঘন্টাটা তুমি করে নাও 26 ঘন্টা। 6টায় না উঠে তুমি উঠে পড়ো 4টেই, কিংবা রাত্রে 10টায় না ঘুমিয়ে তুমি ঘুমোতে যাও 12টায় না ঘুমিয়ে ঘুমোতে যাও 2টোই। 24 ঘন্টারটা আমাদেরকে সময় 26 ঘন্টা ভেবে নিতে হবে। কারণ কি, আমাদের সময় খুব দামি। ঘুমের পরিমাণটা কমিয়ে দাও, বিশেষ করে যারা 9, 10-এ পড়াশোনা করছো, মাধ্যমিক দেবে যারা, একদম ঘুমের পরিমাণ কমিয়ে দাও, পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, আর সময়কে বিভাজন করতে শেখো, সময় ইউটিলাইজড করো। ভালো থেকো, এগিয়ে যাও।